বন্ধুরা, মহাকাশে গিয়ে বিজ্ঞানীরা কোথায় থাকে বলুন তো? হ্যাঁ, আপনি একদম ঠিকই ধরেছেন, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। মহাকাশে গিয়ে বিজ্ঞানীদের একটা টিম কিছুদিন স্পেস স্টেশনে থেকে রিসার্চ করার পরে পুনরায় পৃথিবীতে ফিরে আসে। তারপর আবার অন্য একটা টিমকে সেখানে পাঠানো হয়। আচ্ছা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে মহাকাশে থাকা স্পেস স্টেশনগুলো কখনো ভেঙে পড়ে না কেন? আমি নিশ্চিত যে আপনাদের মনে কখনো না কখনো এই প্রশ্নটা নিশ্চয়ই উঠেছে। আসলে শত শত বছর ধরে বিজ্ঞানীদের কাছে মহাকাশ হল একটা কৌতূহলময় স্থান। মহাকাশের বিভিন্ন রহস্য উন্মোচন করার জন্য বিজ্ঞানীরা সবসময় চেষ্টা চালিয়ে যান। 1971 সালের 19 এপ্রিল সোভিয়েত ইউনিয়ন দ্বারা পাঠানো পৃথিবীর প্রথম স্পেস স্টেশন স্যালুট 1 থেকে শুরু করে এখনও পর্যন্ত মোট 12টা স্পেস স্টেশন মহাকাশে পাঠানো হয়েছে। এত বছর ধরে মহাকাশে ব্রাহ্মণ স্পেস স্টেশনগুলো কেন ভেঙে পড়ে না, সেই উত্তরটা আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো। তবে তার আগে আপনাদের এটা জানতে হবে যে স্পেস স্টেশন আসলে কি, স্পেস স্টেশন কেন নির্মাণ করা হয়। তারপর আমি আপনাদের বলবো যে স্পেস স্টেশনগুলো কিভাবে মহাকাশে পাঠানো হয়। মহাকাশে পাঠানোর পর স্পেস স্টেশনগুলো কিভাবে নিজের অরবিটে সুরক্ষিত থাকে এবং কেন স্পেস স্টেশনগুলো পৃথিবীতে পড়ে যায় না। এর পাশাপাশি আপনাদের এটাও বলবো যে কেন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি এর উপরে কাজ করে না। বন্ধুরা, এ সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। কয়েক দশক আগে পর্যন্ত মহাকাশ প্রেমীদের কাছে স্পেস স্টেশন নির্মাণ করার ভাবনাটা শুধুমাত্র কল্পনার মধ্যেই ছিল। তবে 1970 এর দশকে এটা স্পষ্ট হয়ে যায় যে বিজ্ঞানের সাহায্যে এই ধরনের স্ট্রাকচার নির্মাণ করা সম্ভব। স্পেস স্টেশন কি অরবিটাল স্টেশন বা অরবিটাল স্পেস স্টেশন নামে পরিচিত। স্পেস স্টেশন বাস্তবে একটা মহাকাশ যান যেটা দীর্ঘ সময়ের জন্য মহাকাশ যাত্রীদের মহাকাশে থাকার সুবিধা প্রদান করে। অর্থাৎ এটা হলো একটা অস্থায়ী বাড়ি যেখানে গিয়ে বিজ্ঞানীরা গবেষণা করেন এবং মহাকাশ সম্পর্কে নতুন নতুন তথ্য অনুসন্ধান করেন। বন্ধুরা, মহাকাশ স্টেশন নির্মাণের উদ্দেশ্য কি? আপনাদের অনেকের মনে হয়তো এই প্রশ্নটা উঠছে যে কেন মহাকাশে স্পেস স্টেশন নির্মাণ করা হয়েছিল, এর পেছনে কি উদ্দেশ্য ছিল। যদিও এর কারণ নিয়ে বিজ্ঞানীদের মধ্যে অনেক মতবিরোধ আছে, যেমন মহাকাশে মানব শরীরের উপরে ওজনহীনতার পরীক্ষা, অন্য গ্রহের সম্পর্কে অনুসন্ধান করা, স্পেস ট্রাভেলিং সহজ করা ইত্যাদি ইত্যাদি। বন্ধুরা, এটা বললে ভুল হবে না যে এই ব্রহ্মাণ্ডে আমাদের অস্তিত্ব পৃথিবীতে উপস্থিত ছোট্ট একটা পিঁপড়ে থেকেও অনেক কম। আর এইভাবে মহাকাশে লুকিয়ে থাকা হাজার হাজার রহস্য উন্মোচন করার জন্য আকাশ স্টেশনের নির্মাণ করা ভীষণ জরুরি ছিল। সাধারণত বেশিরভাগ সময় বিজ্ঞানীদের গবেষণার প্রয়োজনেই স্পেস স্টেশন লঞ্চ করা হয়েছে, কিন্তু বিগত কয়েক বছরে মিলিটারি লঞ্চ হয়েছে। 1950 এর দশকে যখনই মহাকাশ যুগ শুরু হয়েছিল তখন থেকে মহাকাশ বিমান এবং স্টেশনের ডিজাইন মিডিয়ার মাঝে জনপ্রিয় হয়ে উঠেছিল। 1969 সালে প্রথম স্পেস স্টেশন নির্মাণের চেষ্টা করা হয়েছিল। তারপর 1971 সালে স্যালুটান মহাকাশ স্টেশন নির্মাণ করা হয়। 1998 সালে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন নির্মাণ করা হয়। নাসা কর্তৃক পৃথিবীর নিচের অরবিটে নির্মিত স্পেস স্টেশন সম্পূর্ণরূপে অপারেশনাল স্পেস স্টেশন আইএসএস নামে পরিচিত। এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটা আসলে মানব শরীর এবং মহাকাশযানের প্রভাব সম্পর্কে গবেষণার পাশাপাশি একাধিক মহাকাশ মিশনে মহাকাশচারীতে বসবাসের জন্য গড়ে তোলা হয়েছে। 15টা দেশ মিলে এটা নির্মাণ করেছে পৃথিবীর সবথেকে বড় স্পেস স্টেশন। অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটা সম্পূর্ণরূপে নির্মাণ করতে 10 বছর সময় এবং 30টারও বেশি মিশনের প্রয়োজন হয়েছিল। আকারের দিক থেকে এটা একটা ফুটবল মাঠের সমান এবং এর ওজন প্রায় 480 টন, এবং এটা পৃথিবীর থেকে 400 কিলোমিটার উপরে মহাকাশের ব্রাহ্মণ অবস্থায় আছে। এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন মানব ইতিহাসের অন্যতম বড় সাফল্য হিসেবে বিবেচিত হয়ে থাকে। বন্ধুরা, এবার আপনাদের বলবো যে এত বিশাল এবং ভারী ওজন বিশিষ্ট এই মহাকাশ স্টেশনটাকে কিভাবে মহাকাশে পাঠানো হয়েছিল। কোনো সাধারণ মহাকাশযানের মতো স্পেস স্টেশনকে মহাকাশে পাঠানো একেবারেই সহজ কাজ নয়। পৃথিবীতে স্পেস স্টেশন নির্মাণ করা হয় এবং তারপরে সেটা একবারে লঞ্চ করা প্রায় অসম্ভব। আজ পর্যন্ত এমন কোনো রকেট নির্মাণ করা সম্ভব হয়নি যেটা এত ভারী মহাকাশ স্টেশনের ভার বহন করতে পারবে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনকে পৃথিবীর লোয়ার অরবিটে পৌঁছানোটা একটা সমস্যাজনক ব্যাপার ছিল। সেই সমস্যাটাকে দূর করার জন্য মহাকাশের স্পেস স্টেশনকে আলাদা আলাদা অংশে লঞ্চ করা হয় এবং ধীরে ধীরে অরবিটে স্থাপন করা হয়, যেটা ভূপৃষ্ঠ থেকে আনুমানিক 400 কিলোমিটার উপরে আছে। 1990 দশক থেকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনকে অ্যাসেম্বল করার কাজ চলছে।
মহাকাশে স্পেস স্টেশনকে প্রয়োজনীয় স্মার্ট সিস্টেম প্রোভাইড করার জন্য কিছু সময় অন্তর অন্তর মহাকাশে স্পেস মডিউল পাঠানো হয়। মহাকাশে উপস্থিত স্টেশনকে জরুরি সাপোর্ট সিস্টেম দেয়ার জন্য সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন ম্যাটেরিয়াল মহাকাশে পাঠানো হয়। 1998 সালের 20 নভেম্বর একটা প্রোটন রকেটের মাধ্যমে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের কাছে মডিউল চারিয়া লঞ্চ করা হয়েছিল। তার 2 সপ্তাহ পরে STS-88 স্পেস শ্যাটেল মিশনে যুক্ত করা হয়, যেটা 3টে নট মডিউল দ্বারা তৈরি করা হয়েছিল, আর এটাকে জারিয়ার সঙ্গে যুক্ত করা হয়েছিল। এর মধ্যবর্তী সময়ে আরও অনেক মডিউল মহাকাশে লঞ্চ করা হয়েছিল, যেগুলো নির্দিষ্ট সময়ে ICS এর সঙ্গে জুড়ে দেয়া হয়েছিল। সম্পূর্ণ মহাকাশ স্টেশনটা নির্মাণের জন্য 40টারও বেশি মিশন পাঠানো হয়েছিল। 2020 সাল পর্যন্ত 36টা স্পেস শ্যাটেল মিশনের মাধ্যমে ICS এর জন্য প্রয়োজনীয় উপাদানকে মহাকাশে পাঠানো হয়েছিল। যে কোনো মহাকাশ স্টেশনের পক্ষে নিজের অরবিটে টিকে থাকা ভীষণ জরুরি। তাহলে চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক যে মহাকাশ স্টেশন দীর্ঘ সময় পর্যন্ত কিভাবে নিজের অরবিটে টিকে থাকে, এদিক ওদিক সরে যায় না কেন। মহাকাশ স্টেশনের অংশগুলোকে রকেটের সাহায্যে অরবিটে আনা হয়। অরবিটে পৌঁছানো এবং সেখানে টিকে থাকার জন্য স্পেস স্টেশনে একটা নির্দিষ্ট স্পিডের প্রয়োজন হয়। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন পৃথিবীর চারদিকে অরবিটে প্রতি ঘন্টায় প্রায় 17,105 মাইল অর্থাৎ প্রতি সেকেন্ডে 5 মাইল গতিবেগে ট্রাভেল করে, যার মানে মহাকাশ স্টেশন প্রতি 92 মিনিটে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে, এবং এই সময় পর্বে সেটা প্রতি 3 ঘন্টা অন্তর সূর্যোদয় দেখতে পায়। এবার সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো, মহাকাশ স্টেশন কেন পৃথিবীতে ভেঙে পড়ে না? বন্ধুরা, এই উত্তরটা জানার জন্য আমাদের আগে ISS এর উপরে প্রযোগ হওয়া ফোর্সের সম্পর্কে জানতে হবে। আপনারা এই ফোর্স দেখতে পাবেন না, তবে এটা অনুভব করতে পারবেন। ফোর্স প্রযোগ হলে যে কোনো জিনিস মোশনে চলে আসে, আর এই ফোর্স গতিশীল জিনিসকে আটকাতেও পারে। আপনারা নিউটনের সেই সূত্রটাও নিশ্চয়ই জানেন যে যতক্ষণ পর্যন্ত কোনো জিনিসকে না থামানো হয় ততক্ষণ পর্যন্ত সেটা তার স্পিডে কোনো পরিবর্তন করে না কিংবা থামেও না। মহাকাশ স্টেশনকে নিজের স্থানে টিকিয়ে রাখার জন্য দুটো ভিন্ন ভিন্ন ফোর্স কাজ করে। প্রথমটা হলো মাধ্যাকর্ষণ বা গ্র্যাভিটি। এরা সেই সব জিনিসের উপরে প্রযোগ হয় যার ওজন থাকে। যে সমস্ত জিনিস অনেক ভারী হয়, যেমন গ্রহ, একটা ফোর্স তৈরি করে যা ছোট ছোট জিনিসকে নিজের দিকে আকৃষ্ট করে তাদের টানে, যেমন আমাদের পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি। এই কারণে আমরা কেউ আকাশে ভাসি না, আমরা যখনই উপরের দিকে লাফ দেই তখনই আবার নিচের দিকে পড়ে যাই, কারণ পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি আমাদের সবসময় মাটির দিকে টানতে থাকে। যখন মহাকাশচারীরা পৃথিবীর থেকে দূরে যান তখন তারা মহাকাশে ভাসতে থাকেন, কারণ তারা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি স্কিপ করে যায়। এখানে আপনারা হয়তো ভাবছেন যে তাহলে গ্র্যাভিটি কেন স্পেস স্টেশনকে পুনরায় পৃথিবীর দিকে টানে না? বন্ধুরা, এই উত্তরটা জানার জন্য আপনাদের দ্বিতীয় ফোর্সটা সম্পর্কে জানতে হবে, যা সেন্ট্রিফিউগাল ফোর্স নামে পরিচিত। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের মতো মহাকাশ স্টেশনগুলো নির্দিষ্ট গতিতে পৃথিবীকে প্রদক্ষিণ করে, যার ফলে সেন্ট্রিফিউগাল ফোর্স এবং গ্র্যাভিটেশনাল ফোর্স সমান হয়। উভয় ফোর্সের মধ্যে তৈরি হওয়া স্টেপেন অরবিটের কারণে স্পেস স্টেশন মহাকাশে টিকে থাকতে পারে। এই জন্যই বড় বড় মহাকাশ স্টেশন তাদের অরবিটে চক্কর কাটতে থাকে এবং পৃথিবীতে ভেঙে পড়ে না। বন্ধুরা, পরের প্রশ্নটা হলো, এই মহাকাশ স্টেশনগুলো কি সবসময় মহাকাশে থেকে যাবে? কখনো কি পৃথিবীতে ফিরে আসবে না? মহাকাশচারীরা যখন স্পেস স্টেশন থেকে পৃথিবীতে ফিরে আসেন তখন তারা ছোট ক্যাপসুলে করে ফিরে আসেন, যদিও সেই ছোট ক্যাপসুলে মাত্র 3 জনই ফিরতে পারেন। বিজ্ঞানীদের মতে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের কিছু অংশকে পুনরায় নতুন স্পেস স্টেশনে ব্যবহার করার জন্য মহাকাশে রাখা যেতে পারে, তবে এর অধিকাংশ অংশ পৃথিবীতে ফিরে আসবে। এর জন্য মিশন কন্ট্রোলার স্টেশনের সাথে যুক্ত রকেট ব্যবহার করে একে পৃথিবীর কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। যখন এটা অনেক কাছে থাকবে তখন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি একে ভেতরের দিকে টানতে শুরু করবে। শেষমেশ এটা বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষের কারণে আগুনের গোলায় বদলে যাবে। এটা সাধারণত ফ্রিকশনের কারণে হয়ে থাকে। একবার যখন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বায়ুমণ্ডলকে অতিক্রম করে ফেলবে তখন তার জ্বলন্ত ভাগ প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়বে। সো বন্ধুরা, আমি আশা করছি এই ভিডিও থেকে আপনি অনেক নতুন তথ্য সম্পর্কে জানতে পেরেছেন। ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।